ওকে। সো মিডিয়া আমরা যেটা নিয়ে পড়াশোনা করছিলাম সেটা ছিল হচ্ছে ডায়োড রেকটিফায়ার নিয়ে পড়াশোনা করছিলাম। সো ওইটাকে ডায়োড রেকটিফায়ার কেন বলা হইতো, কারণ আপনি যদি সার্কিট গুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখেন, ওইখানে আপনার ডায়োড ইউজ করা হইতো, তাই না? ডায়োড ইউজ করা হইতো। তো আজকে আমরা যে কন্ট্রোল রেকটিফায়ার নিয়ে কথাবার্তা বলবো। কেন কন্ট্রোল বলা হচ্ছে, যাবতীয় ডিসকাশন এগুলো আমরা করব। বাট আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রোল রেকটিফায়ার বা কন্ট্রোল কনভার্টার, যেটাই বলেন। সো একই কথা। তো ওই সব ক্ষেত্রে যখন আমরা ডায়োড রেকটিফায়ার নিয়ে আলোচনা করছি, আমরা যে সার্কিট গুলো দেখেছিলাম ডায়োড রেকটিফায়ারের ক্ষেত্রে, যেমন হচ্ছে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার, তারপর হচ্ছে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ওই সকল ক্ষেত্রে কিন্তু ডায়োড রেকটিফায়ার যেগুলো আমরা দেখছিলাম ওই ক্ষেত্রে আপনার ডায়োড ইউজ করা হইতো। বাট কন্ট্রোল রেকটিফায়ারের ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা যেগুলো সার্কিট গুলো দেখবো, যে আপনার হাফ ওয়েভ রেকটিফায়ার, হ্যাঁ, সিঙ্গেল ফেজ বা ফুল ওয়েভ রেকটিফায়ার সিঙ্গেল ফেজ, সেগুলোতে ওই সকল সার্কিটে ডায়োডের পরিবর্তে রিপ্লেস করা হবে কি এসসিআর অথবা থাইরিস্টর দ্বারা। একই কথা, এসসিআর যা থাইরিস্টরও একই, মানে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার এসসিআর অথবা থাইরিস্টর দ্বারা সেগুলোকে রিপ্লেস করা হবে সার্কিটে ডায়োডের বদলে। তো এখন আমাদের যদি সার্কিট গুলো পড়তে হয়, তাহলে সেগুলো নিয়ে আমরা একটু দেখবো যে আসলে কতটুকু থাইরিস্টর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যদি পরের সময় থাকে, এসএআর এর বিস্তারিত গ্রাফ নিয়ে। তো আপাতত যতটুকু না জানলে না সেগুলো দেখাচ্ছি। তো ডায়োডের সিম্বলটা হচ্ছে কিরকম, ডায়োডের সিম্বলটা হচ্ছে এরকম। আর থাইরিস্টরের সিম্বলটা হচ্ছে কিরকম, এখানে আরেকটা পালস দেওয়ার মতো একটা জায়গা থাকে, এইটাকে বলা হচ্ছে গেট। তো দুইটার মধ্যে তফাৎ হচ্ছে যে যখন আপনি যদি আইডিয়াল ডায়োডের কথা চিন্তা করেন, এই সাইডে পজিটিভ এবং এই সাইডে নেগেটিভ যদি দেওয়া হয় বা ফরওয়ার্ড বাইসে রাখা হয়, তাহলে কিন্তু ডায়োডটা কি হয়ে যায়, কন্ডাকশন মোডে চলে যায়, তাই না? তাহলে তখন ডায়োডটা কি হয়ে যায়, শর্ট হয়ে যায় বা কন্ডাকশন মোডে চলে যায়, রাইট? আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বাইসে থাকলেই হয়। যদি প্র্যাকটিক্যাল ডায়োড হইতো তাহলে আপনার একটা 0.7 ভোল্ট সিলিকন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড লেভেল আছে, এই পরিমাণ ভোল্টেজ না হলে সে আসলে আপনার ওই কন্ডাকশন মোডে যায় না। তো আমরা আপাতত ওই সব কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা আইডিয়াল ডায়োড নিয়ে কথাবার্তা বলছি। সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যেটা হয় যে আপনার ফরওয়ার্ড বায়াসে থাকলেই ডায়োডটা কন্ডাকশন মোডে চলে যায়, ঠিক আছে? আর থাইরিস্টরের ক্ষেত্রে যেটা হয়, যে ক্ষেত্রে শুধু এই ভোল্টেজ অ্যাপ্লাই করলেই হয় না। ধরেন আপনার ফরওয়ার্ড, এখানে আমি পজিটিভ এবং এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। ডায়োড হলে সেই ক্ষেত্রে আপনার কন্ডাকশন মোডে চলে যাওয়ার কথা ডায়োডের ক্ষেত্রে, বাট স্টিল হবে না। এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে যে ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য যে ভোল্টেজটা সেটা অ্যাপ্লাই করতে হবে, এবং গেটে আপনি যতক্ষণ আলটিমেটলি কন্ট্রোলটা থাকে গেটে। তো ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থায়ও যদি আপনি গেটে কোনো পালস না দেন তাহলে আপনার এইটা কন্ডাকশন মোডে যাবে না। যখনই আপনি গেটে পালস দিবেন তখনই ওইটা কন্ডাকশন মোডে চলে যাবে। কথা বোঝা গেছে? জি স্যার। আর তখন কারেন্ট যাবে। সো থাইরিস্টরটা হলো যে ধরেন পজিটিভ কারেন্ট যাচ্ছে এবং নেগেটিভ কারেন্ট, ধরেন এরকম একটা কারেন্টের ওয়েভ শেপ আছে। তো থাইরিস্টরটা কতক্ষণ পর্যন্ত অন থাকবে, ধরেন আমি একটা সময় পরে, ধরেন এখানে আমার ভোল্টেজ আমি আঁকতেছি সাপোজ ধরেন। সো ভোল্টেজ যদি এরকম হয় তাহলে কারেন্টের ওয়েভ শেপটাও একই রকমই হবে। সো যেটা আমি বলতে চাচ্ছি যে ধরেন এই যে পজিটিভ হাফ সাইকেল আছে এইখানে, আপনার যদি এরকম ডায়োডের ক্ষেত্রে থাকতো তাহলে শুরু থেকেই সে আপনার ওই কন্ডাকশন মোডে চলে যাইতো। বাট এসসিআর বা থাইরিস্টরের ক্ষেত্রে সেটা হবে না। ধরেন আমাকে একটা গেটে পালস অ্যাপ্লাই করতে হবে। তো ধরেন আমি শুরু থেকে পালস অ্যাপ্লাই করি নাই, একটা হচ্ছে একটা নির্দিষ্ট ফেজ পর, দ্যাট মিনস ওমেগা টি ইকুয়ালস টু আলফা। ওমেগা টি ইকুয়ালস টু আলফা, এই আলফা ওমেগা মানে একটা নির্দিষ্ট ফেজ পর বা আলফা ফেজে আমি হচ্ছে একটা পালস অ্যাপ্লাই করছি, তাইলে কি হবে, সে এইখান থেকে এই এতটুকু সময় জুড়ে বা জিরোর আগ পর্যন্ত, এত থেকে এতটুকু সময় জুড়ে আপনার থাইরিস্টরটা অন থাকবে। যখনই আবার ভোল্টেজটা নেগেটিভ দিকে চলে যাবে তখন সে ওই ওই থাইরিস্টরটা মানে আপনা আপনি আবার নন কন্ডাকশন মোডে চলে যাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা। সো আজকে আমরা যে দুটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কনভার্টার বা কন্ট্রোলড কনভার্টার, সেটা সার্কিট দেখব, ওয়েভ শেপ দেখব, এবং কিভাবে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ বের করতে হয় এবং কিভাবে আরএমএস আউটপুট ভোল্টেজ বের করতে হয় সেটা দেখব, এবং সেই রিলেটেড একটা ম্যাথ দেখব। এরপরে চলে যাব হচ্ছে সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কনভার্টারের সার্কিটে ওয়েভ শেপ দেখব এবং কিভাবে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ এবং আপনার হচ্ছে আরএমএস আউটপুট ভোল্টেজ বের করতে হয় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো।
আমরা মূল পর্বে একটু চলে যাই। তো আমরা এখন যেটা দেখবো যে সিঙ্গেল ফেজ, এটা যে আর্টিকেলটা সেটা হচ্ছে হারুনুর রশিদ স্যারের বইয়ের 10.2 আর্টিকেল, দ্যাট মিনস 10 নম্বর চ্যাপ্টারের 10.2 আর্টিকেলটা। তো এখানে যেটা বলা হচ্ছে যে সিঙ্গেল ফেজ থাইরিস্টর কনভার্টার, সিঙ্গেল ফেজ থাইরিস্টর কনভার্টার আমরা দেখব যেখানে লোড হিসাবে কাজ করবে উইথ রেজিস্টিভ লোড, যেখানে লোড হিসাবে কাজ করবে কি রেজিস্টিভ লোড। আবার এটা অন্যভাবে বলা যায়। তো 10.2 এ বইয়ে আর্টিকেল যেটা বলা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফেজ কন্ট্রোল কনভার্টার অপারেশন। সো এবার বলা হচ্ছে। সো এখন আমরা যদি সার্কিটটা একটু খেয়াল করে দেখি, সার্কিটটা হচ্ছে কিরকম। সাপোজ ধরেন এখানে আমার ট্রান্সফরমার আছে, এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, এটা হচ্ছে ট্রান্সফরমার সাইড, ট্রান্সফরমার প্রাইমারি সাইড হচ্ছে সেকেন্ডারি সাইড, এবং এইখানে ধরেন একটা থাইরিস্টর কানেক্টেড আছে, এবং এর সাথে লোড হিসেবে আছে রেজিস্টিভ লোড। সো আর রেজিস্টিভ লোড, সো প্রাইমারি ভোল্টেজটা আপনার চলে গেল সেকেন্ডারিতে, এবং সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা ভিএস সেটা অনেকটা ধরেন এরকম ভিএম সাইন ওমেগা টি, এই ইকুয়েশনটাকে সে ফলো করছে। সো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমরা বলছি আই নট, এবং সেকেন্ডারি থেকে মূল সেকেন্ডারি থেকে যে কারেন্টটা যায় বা সেকেন্ডারি ইনপুট যে কারেন্টটা সেটাকে আমরা বলে থাকি আইএস, এবং লোডের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটাকে আমরা বলে থাকি ভি আউটপুট বা প্লাস, এখানে আমরা দেখালাম ভি আউটপুট। সো এখন আমরা যদি ওয়েভ শেপটা আঁকার চেষ্টা করি, আচ্ছা, তো এখানে ধরেন এক্স অ্যাক্সিস বরাবর আমি ফেজ আসতেছি যেটাকে আমরা বলতেছি ওমেগা টি, আর এদিকে আমরা আঁকবো হচ্ছে ভিএস সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজ ওয়েভ শেপটা সেটা যদি আঁকি, এখানে সেকেন্ড সাইডের ভোল্টেজ ওয়েভ শেপ হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, তো আলটিমেটলি হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। সো আঁকি একটা সাইন ওয়েভ। স্যার আমাদের সিটিটা কি আজকে হবে? হুম, আচ্ছা গেল। এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, সেটা হচ্ছে 0 ডিগ্রি ফেজ শিফট ফেজ, আর এটা হচ্ছে 180 ডিগ্রি বা পাই, তারপরে এটা হচ্ছে 2 পাই, দ্যাট মিনস 360 ডিগ্রি। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের এই যে সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা সেইটা। এখন যদি আমরা ধরেন কি আঁকবো, আম, একটা ধরেন কারেন্ট আউটপুট যে কারেন্ট আছে সেটা আঁকতে চাচ্ছি, কি বললাম এখন আউটপুট কারেন্ট রাখতে চাচ্ছি। সো ধরেন আই নট, সো আমরা কি বললাম, ধরেন যদি এটা ডায়োড থাকতো, জাস্ট একটু বলতেছি, ডায়োড থাকলে আপনার কি হইতো, এই পজিটিভ সাইডে এটা তখনই কন্ডাকশন মোডে চলে যেত, তখন কন্ট্রোলের কিছু ব্যাপার ছিল না। যখন থেকে আমার হচ্ছে এই যে এরকম পজিটিভ ভোল্টেজ পাবো, ঠিক তখন থেকে সে কি করতো, আপনার এটা কন্ডাকশন মোডে চলে যেত, এবং তখন থেকে আমরা কি পাইতাম, একটা কারেন্ট পাইতাম। এটা ছিল ডায়োডের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে সেটা হবে না থাইরিস্টর। তো কি করতে হবে, ঠিক আছে ফরওয়ার্ড বায়াসের জন্য যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা আছে, বাট এর সাথে সাথে আমাকে কি করতে হবে, গেটে একটা পালস সাপ্লাই করতে হবে। তো ধরেন যতক্ষণ পর্যন্ত আমি পালস সাপ্লাই না করবো ততক্ষণ পর্যন্ত থাইরিস্টরটা কন্ডাকশন মোডে যাবে না। তো আমি বললাম যে 0 ডিগ্রি, মানে আমরা আলফা ফেজ পর আমরা হচ্ছে কি করছি, একটা আলফা ফেজ পরে আমরা হচ্ছে থাইরিস্টরে ওই গেট পালসটা দিচ্ছি। কি বললাম, আলফা ফেজ পরে
আমি হচ্ছে থাইরিস্টরে পালসটা দিচ্ছি আলফা ফেজ পরে। সো ওকে, আলফা ফেজ পর। সো যদি এরকম হয় তাইলে এতটুকু সময় জুড়ে কিন্তু তখন সে জিরো থেকে আলফা, যেহেতু আমার কোনো পালস অ্যাপ্লাই করা হয়েছিল না, সো সে নন কন্ডাকশন মোডে যাবে, সো এখানে কোনো কারেন্ট থাকবে না। যখনই আলফা ফেজে আমি একটা পালস অ্যাপ্লাই করছি তখনই সে কন্ডাকশন মোডে যাবে, সো এটা শর্ট হয়ে যাবে। এবং আলটিমেটলি তখন থেকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কত, কারেন্টটা যদি আই নোড হয় তাহলে ওই ধরেন সেটা কি আর এর মতো দিয়ে যাচ্ছে, সো আই নোড ইকুয়ালস টু কত, বি নোট বাই হচ্ছে আর। সো কারেন্টের শেপটা প্রায় ভি নোডের মতোই হবে, জাস্ট মানের একটু চেঞ্জ হবে যেহেতু আর দিয়ে ডিভাইড করা হচ্ছে, এছাড়া আর কিছু না। সো ওয়েভ শেপটা তখন এই ভিএস এর মতোই যাবে। এবং ভিএস বা ভি, যে ভিএসটা হবে কেন, কারণ যে ধরেন যখন কন্ডাকশন মোডে যাবে ভি আউটপুটটা হচ্ছে কি, আউটপুটটা কিন্তু ভিএস এর মতোই, সো ভিএস। সো ভিএস এর মতোই হবে, জাস্ট ওই মানটাকে একটা আর দিয়ে ভাগ করতে হয়, জাস্ট মানে চেঞ্জ হবে কিন্তু শেপটা একই রকমই থাকবে। সো শেপটা কিরকম হচ্ছে এরকম, সো আমি আঁকলাম। আচ্ছা, সো যখন আবার নেগেটিভে চলে যাবে তখন কিন্তু সেটা নন কন্ডাকশন মোডে চলে যাবে এবং তখন ওপেন হবে। সো ওপেন যদি হয় তখন আর কোনো কারেন্ট ফ্লো করবে না, সো এরকম অবস্থায় থাকবে। কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এই গেল কারেন্ট। এখন যদি আমি আউটপুট ভোল্টেজের টাকি, আউটপুট ভোল্টেজ কি, যখন যতক্ষণ পর্যন্ত কারেন্ট যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আউটপুটটা পাবো। কারণ কি, আউটপুটটা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, সো আউটপুটটা হবে আই নট আর। কারণ রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট গেলে তখন একটা ভোল্টেজ ড্রপ হবে, সো তখনই আমি আউটপুট ভোল্টেজটা পাবো। সো এখানে কোনো কারেন্ট নাই, সো আমি এখানে কোনো আউটপুট ভোল্টেজ পাবো না। সো এতটুকু সময় জুড়ে আমি একটা কারেন্ট মানে কারেন্ট যাচ্ছে, সো আমি তখনই থাইরিস্টরটা কন্ডাকশন মোডে যাবে এবং তখন আমি দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজটা হচ্ছে ভিএস এর সমান। সো ওইভাবে আমরা আঁকছি। যখন আবার এইটা নন কন্ডাকশন মোডে চলে যাবে তখন এটা অফ, সো কারেন্ট যাবে না, সো আউটপুট ভোল্টেজও পাবেন না, ভোল্টেজ ড্রপ হবে না রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, সো এটা জিরো। ক্লিয়ার? জি স্যার। এখন যেটা আঁকতে চাচ্ছি সেটা হচ্ছে থাইরিস্টরের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা আমি আঁকতে চাচ্ছি। সাপোজ থাইরিস্টরের অ্যাক্রসের ভোল্টেজটাকে আমি ডিফাইন করছি এইভাবে, সাপোজ এটা হচ্ছে প্লাস মাইনাস ভিটি ওয়ান। সো ভিটি ওয়ান আঁকবো। সো যখন এখান থেকে আপনি এটা চিন্তা করেন, এখান থেকে এতটুকু সময়ে কিন্তু আপনার থাইরিস্টরটা অন থাকে, দ্যাট মিনস থাইরিস্টর কন্ডাকশন মোডে থাকে, সো কন্ডাকশন মোডে থাকলে সেটা শর্ট হয়ে যায়। সো এতটুকু সময় থাইরিস্টরের মধ্যে ভোল্টেজটা কত, জিরো। এখন তাহলে এই পজিটিভের এতটুকু সময় জুড়ে কিন্তু নন কন্ডাকশন মোডে থাকে, সো তখন ভোল্টেজটা কত হবে, তখন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকি, তো এখানে হচ্ছে প্লাস মাইনাস ভিএস, আমরা স্যার বিএসসি। এটা চলে আসবে প্লাস মাইনাস ভিটি ওয়ান, মানে এটা কেভিএল অ্যাপ্লাই করেন, আসবে হচ্ছে মাইনাস ভিএস প্লাস ভিটি ওয়ান প্লাস ভি আউটপুট ইকুয়ালস টু জিরো। সো ভিটি ওয়ান আসছে, ভিএস মাইনাস ভি আউটপুট। এমত অবস্থায় যেহেতু আমার রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সো রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জিরো, সো আউটপুট ভোল্টেজও জিরো, সো এখানে আসবে ভিএস, তার মানে ভিটি ওয়ান সমান সমান ভিএস। সো এতটা এখানে ভিএসটা যেরকম ছিল ঠিক সেম ভাবেই থাকবে। তারপরে শর্ট হয়ে যাবে, সো শর্ট হয়ে গেলে ভোল্টেজ জিরো থাকে এরকম। এরপরে এতটুকু সময় হচ্ছে নেগেটিভে চলে আসছে, সো এটার জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকেন। এখানেও আপনার থাইরিস্টরটা নন কন্ডাকশন মোডে চলে যাবে, প্লাস মাইনাস ভিটি ওয়ান, সো এই জন্য ওপেন সার্কিট, আর ইনপুটের পোলারিটিটা চেঞ্জ হবে। এখন আপনি এটা কেভিএল অ্যাপ্লাই করেন, প্লাস ভিএস প্লাস ভিটি ওয়ান প্লাস ভি নট ইকুয়ালস টু জিরো। আলটিমেটলি ভিটি ওয়ান আসতেছে মাইনাস ভিএস মাইনাস ভি আউটপুট। এক্ষেত্রে আপনার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সো আউটপুট কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, সো আউটপুট ভোল্টেজ জিরো। সো মাইনাস ভিএস, এটা হচ্ছে জিরো, সো মাইনাস জিরো, আলটিমেটলি মাইনাস ভিএস। যেহেতু মাইনাস, সো সে ভিএস কেই ফলো করবে, কিন্তু সেটা মাইনাস হওয়ার কারণে নেগেটিভ দিকে ফলো করবে। সো এরকম। কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা ওয়েভ শেপ গুলো আঁকতে পারি।
এখন এখান থেকে আমরা দুইটা জিনিস বের করা শিখবো, প্রুফ করা শিখবো। সেটি হচ্ছে কিভাবে এভারেজ আউটপুট ভোল্টেজ বের করা লাগে এবং কিভাবে আরএমএস এর আউটপুট ভোল্টেজের আরএমএস ভ্যালুটা বের করা লাগে। একটা হচ্ছে এভারেজ ভ্যালু বের করব, আর একটা হচ্ছে আরএমএস ভ্যালু বের করব। তো ঠিক আছে, তো আমরা যদি এভারেজ আউটপুট ভোল্টেজ বের করতে চাই, কি বললাম, আমরা যদি আউটপুট ভোল্টেজের এভারেজ ভ্যালু বের করতে চাই, দ্যাট মিনস এভারেজ আউটপুট ভোল্টেজ যদি আমরা এটাকে ডিসি বলে সম্বোধন করি, সেটা যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে করবো? তাহলে ভিডিসি নিয়ম অনুযায়ী হচ্ছে ওয়ান বাই হচ্ছে টি। টি মানে হচ্ছে পিরিয়ড। তো এখানে দেখেন তো, এখানে আপনার আউটপুটের একটা পিরিয়ড হচ্ছে, এখানে ইনপুটের যেটা পিরিয়ড সেটা হচ্ছে যে 2 পাই সমান। সো এখানে 2 পাই, আচ্ছা গেল, একটা পিরিয়ড হচ্ছে 2 পাই। এরপরে আমি যেহেতু আউটপুটের আউটপুট এটা বের করতে চাচ্ছি, তো আউটপুটের যে ভোল্টেজটা সেটা কিন্তু এই ভিএস এরই সমান। সো তাই লিখছি ভিএস সমান হচ্ছে ভিএম সাইন ওমেগা টি। সো ভিএম সাইন ওমেগা টি, এ কে ইন্টিগ্রেট করব ডি ওমেগা টি এর সাপেক্ষে, এবং লিমিটটা হবে কত? এই যে আলফা থেকে আউটপুট ভোল্টেজ, এই যে আলফা থেকে পাচ্ছি আমি ভোল্টেজটা, আলফা থেকে শুরু করে পাই পর্যন্ত পাচ্ছি। সো লিমিটটা হবে, লোয়ার লিমিটটা হবে আলফা এবং আপার লিমিটটা হবে পাই। সো এখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো এই যে ভিএম এটা হচ্ছে কনস্ট্যান্ট, সো এটাকে আমি বের করে নিয়ে আসতে পারি নিয়ম অনুযায়ী ভিএম বাই 2 পাই। এরপর আসতেছে ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি, দেন আসতেছে ডি ওমেগা টি। সো ভিএম বাই 2 পাই, তো সাইন কে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কজ ওমেগা টি, এইটাকে আপনার পাই টু আলফা, এইভাবে মানে এইভাবে হচ্ছে আপনার ইন্টিগ্রেশন করতে হবে। এবং যদি আলটিমেটলি বের করেন সেটা আসতেছে ভিএম বাই 2 পাই, আসবে মাইনাস কজ, আগে লোয়ার লিমিট বসাতে হয় পাই, মাইনাস মাইনাস, এখানে মাইনাস দিয়ে এটা মাইনাস মাইনাস প্লাস, সো কজ, দেন আপার লিমিট বসান আলফা। সো আলটিমেটলি কজ 180 ডিগ্রি কত? -1, এবং -1 হবে প্লাস। সো আলটিমেটলি আপনার ভ্যালু আসবে ভিএম বাই 2 পাই 1 প্লাস কজ আলফা। সো সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, কন্ট্রোলড রেকটিফায়ারের ক্ষেত্রে আপনার আউটপুট ভোল্টেজ যেটা এভারেজ আউটপুট ভোল্টেজ, সেটা আসবে ভিএম বাই 2 পাই 1 প্লাস কজ আলফা, যেখানে আলফা হচ্ছে ফেজ শিফট, যে আপনি কত ফেজ শিফটে আপনি আপনার পালসটা অ্যাপ্লাই করছেন। এবং এখানে যখন আপনি বসাবেন আলফা, সেটা ইউনিট হইতে হবে রেডিয়ান ইউনিটে। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এখান থেকে যদি আমরা একটু কথাবার্তা বলি, সো আমার আসলে এভারেজ যে আউটপুট ভোল্টেজটা বের করলাম, সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে এবং মিনিমাম ভ্যালু কত হতে পারে। সো এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ধরেন কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সো আলটিমেটলি 1 প্লাস 1 হবে 2, এখানে 2 আসলে একটু 2 কাটা যায়। সো ভিএম বাই পাই সেটা হচ্ছে আমার এভারেজ আউটপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু। আর যদি মিনিমাম ভ্যালু বের করতে চাই, কজ আলফার মিনিমাম ভ্যালু হচ্ছে -1, আর এই -1 এর +1 জিরো, আলটিমেটলি ভিডিসি ভ্যালু হচ্ছে 0 হইতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি আলফার ভ্যালুর উপর নির্ভর করে আমার এই যে এভারেজ যে আউটপুট ভোল্টেজ সেটা চেঞ্জ হইতে পারে, এবং ওই এভারেজ আউটপুটের ভ্যালু সেটা চেঞ্জ হতে পারে কত থেকে কতর মধ্যে? 0 টু ভিএম বাই পাই। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এইভাবে আমরা এভারেজ আউটপুট ভোল্টেজটা বের করতে পারি। সো এখন যদি আমি আরএমএস এর ভ্যালু বের করি, কি বলছি, এখন আমি এভারেজের ভ্যালু বের করব না, এখন বের হচ্ছে আরএমএস ভ্যালু অফ আউটপুট ভোল্টেজ। তাহলে আরএমএস ভ্যালু বের করব। সো এটাকে ধরেন আমি ভিডিসি না, তখন সেটা আরএমএস ভ্যালু বের করতে চাচ্ছি। তাহলে আমাকে সূত্র কি বলতেছে? 1/t, তারপর এটা আসবে, সূত্রটা আপনি যদি মনে না থাকে দেখে নিতে হবে। তাহলে 1/2 এখানে আসবে হচ্ছে 1/2 পাই, এটার পুরোটা জুড়ে থাকবে হচ্ছে আপনার একটা হোল রুট। সো হোল রুট না লিখে এখানে আমি টু দি পাওয়ার হাফ লিখছি, আর এই ভোল্টেজের গুলোতে আপনার স্কোয়ার চলে আসবে এরকম। তাহলে এখন আপনি এটাকে ইন্টিগ্রেশন করবেন কি করে? তাহলে আমার এখানে যদি করি,
তাহলে কিরকম আসতেছে, সাপোজ ধরেন তাহলে এখানে আসবে 1/2 পাই, এখানে হচ্ছে পাই টু আলফা টু পাই ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ভি এম স্কোয়ার। তো ভি এম স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে লিখতে পারি। সো এটাকে আমরা বাইরে নিয়ে আসি। সো আসলে হচ্ছে ভি স্কোয়ার এম সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি, এটার ফুল টু দি, এটা হচ্ছে রুট মানে হাফ। আচ্ছা এখন দেখেন আমরা যদি সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন করি তাহলে সেখানে 2 সাইন স্কোয়ার নিয়ে আসতে হয়, কারণ ওটার সূত্র আমরা জানি। সো এখানে 2 নিয়ে আসলাম, 2 নিয়ে আসলে এখানে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। সো আলটিমেটলি চলে আসে ভি স্কোয়ার এম বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ এরকম হচ্ছে 2 সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি, এটা ফুল পাওয়া, এটা হচ্ছে হাফ আসলো। আসার পর এরকম যদি হয় এখন কি করা যায়, 2 সাইন স্কোয়ার থিটা, এটা সূত্রটা কি, 2 সাইন স্কোয়ার থিটার সূত্রটা হচ্ছে 1 - cos 2 থিটা। তো cos 2 তারপর হচ্ছে ওমেগা টি। সূত্রে ফেলে দিলাম। এখন আপনি আপনার মতো করে ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করলে আপনার রেজাল্টটা আসবে হচ্ছে অ্যারাউন্ড আসবে হচ্ছে আপনার ভি এম বাই 2 1/পাই পাই মাইনাস আলফা প্লাস সাইন 2 আলফা ডিভাইডেড বাই 2 এর হাফ। সো এটা হচ্ছে আমার আরএমএস ভ্যালু, আউটপুট ভোল্টেজের আরএমএস ভ্যালু, আউটপুট ভোল্টেজের আরএমএস ভ্যালু। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, সো আমরা এখন একটা ম্যাচ দেখি। এই রিলেটেড একটা ম্যাথ দেখবো। তো ম্যাথে একটা কি কোশ্চেনটা কিরকম, ধরেন এটা হচ্ছে ফিগার 1। সো বলছে ইফ দা কনভার্টার অফ figure 1 has a purely resistive লোড, যেটা দেখতে পাচ্ছি পিওরলি রেজিস্টিভ লোড আছে। সো পিওরলি রেজিস্টিভ লোড যার ভ্যালু হচ্ছে অফ আর অ্যান্ড দ্য ডিলে অ্যাঙ্গেল মানে হচ্ছে ওই গেটে কতটুকু মেইন সময় থেকে বা রেফারেন্স সময় থেকে কতটুকু ফেজ শিফট পড়ে আপনি হচ্ছে থাইরিস্টরে গেটে পাওয়ার সাপ্লাই করছেন। সো ইফ দ্য ডিলে অ্যাঙ্গেল ইজ আলফা, তখন আলফাটা মান বলে দেওয়া আছে, সেটা যদি পাই/2 হয় তাহলে আপনাকে বের করতে বলা হয়েছে ডিটারমাইন 1 নাম্বার, সেটা হচ্ছে দা রেকটিফিকেশন এফিসিয়েন্সি, তারপরে বের করতে বলা দা ফর্ম ফ্যাক্টর বের করতে বলা হয়েছে, তারপর হচ্ছে দা রিপেল ফ্যাক্টর বের করতে বলা হয়েছে, তারপরে এটাকে ফর্ম ফ্যাক্টরকে আমরা বলে থাকি এফ এফ, রিপেল ফ্যাক্টরকে বলা হয় আর এফ, তারপরে দা টিউএফ বা ট্রান্সফরমার ইউটিলাইজেশন ফ্যাক্টর, এবং আপনাকে বের করতে বলা হয়েছে দা পিক ইনভার্স ভোল্টেজ, কি দা পিক ইনভার্স ভোল্টেজ, যেটাকে আমরা বলে থাকি পিআইভি কার অফ থাইরিস্টর।
আচ্ছা, তো এগুলো বের করতে বলা হয়েছে। তো এখন আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে রেকটিফিকেশন এফিসিয়েন্সি। তো আমরা জানি এফিসিয়েন্সি কিভাবে বের করতে, এফিসিয়েন্সি সূত্র ছিল পিডিসি বা পিএসি। পিডিসি মানে ওটা হচ্ছে এভারেজ ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আর পিএসি মানে সেটার আরএমএস ভ্যালু নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? সো পিডিসি মানে হচ্ছে কি, পিডিসি মানে হচ্ছে আপনি ধরেন যে ভিডিসি স্কোয়ার বাই, পিডিসি মানে কি, পিডিসি হচ্ছে ভিডিসি হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, এরকম। কারণ এখানে রেজিস্ট্যান্স আছে ভি স্কোয়ার বাই আর ওই সূত্র অনুযায়ী। সো এইটা যদি আমি ভিডিসি করি, তাহলে আপনার একটু আগে আমি দেখাইছি ভিডিসির ভ্যালুটা কত ছিল। ভিডিসির সূত্রটা ছিল ভিএম বাই 2 পাই 1 প্লাস কজ আলফা। এখন এখান থেকে আপনি ভিডিসি বের করতে পারেন। আলফা কত, আলফা বলা হয়েছে পাই বাই 2, পাই বাই 2। তাহলে পাই হচ্ছে 180, তার মানে কজ 90 এটা 0, তার মানে আসতেছে হচ্ছে কত ভিএম বাই কজ 90 কি 0, তাই না? তাহলে আসতেছে কত ভিএম বাই 2 পাই। তো ভিএম বাই 2 পাই মানে কি বলেন তো? তার মানে আসতেছে হচ্ছে 0.1592 ভিএম, এরকম। সো যদি এটা স্কোয়ার আছে, সো আমি এটার স্কোয়ার ভ্যালু বসাই দিব। সো 0.1592 ভিএম হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। পিএসি বের করব, পিএসি হচ্ছে কত ভি আরএমএস এর ভ্যালু হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। সো এখানে আপনাকে আবার আরএমএস এর ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। সো ভি আরএমএস ভ্যালুর সূত্র কি ছিল? ভি আরএমএস ভ্যালুর সূত্র ছিল ভিএম বাই 2 1/পাই, দেন পাই মাইনাস আলফা প্লাস সাইন 2 আলফা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে হাফ। এখানে আপনি আলফার সমান সমান এই যে পাই বাই 2 বসাই দিবেন, এখানে দেওয়াই আছে। সো যদি বসান, আপনার এটার ভ্যালু চলে আসবে হচ্ছে অ্যারাউন্ড 0.3536 ভিএম। এখানে বসাই দেন, চলে আসবে হচ্ছে 0.3536 ভিএম হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন আপনি যদি এখানে বসান, এখানে বসান, দেখবেন আর আর কাটা চলে যাবে, তখন আসবে হচ্ছে 0.1592 ভিএম হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.3536 ভিএম হোল স্কোয়ার। আলটিমেটলি আপনাদের এই বিষয়ে পার্সেন্টেজে করলে চলে আসবে 20.27%। কথা বুঝে গেছে? জি স্যার। এরপর হচ্ছে ফর্ম ফ্যাক্টর বের করব। 2 নাম্বার, 1 নাম্বার শেষ, 2 নাম্বার ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর বের করার সূত্র ছিল কি, ভিআরএমএস ডিভাইডেড বাই কত, ভিডিসি। আরএমএস এর ভ্যালুটা বসাবেন, এই যে ভিডিসি সমান সমান এত, আর আরএমএস এর ভ্যালু হচ্ছে যে এখানে এত বসাবেন। বসালে আপনার চলে আসবে 2.221। আলটিমেটলি এটাকে যদি আপনি পার্সেন্টেজে প্রকাশ করেন, চলে আসবে 222.1%। এই ছিল ফর্ম ফ্যাক্টর। সি, এটা হচ্ছে রিপেল ফ্যাক্টর। রিপেল ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব? রিপেল ফ্যাক্টরের সূত্র ছিল হোল রুট ফর্ম ফ্যাক্টর হোল স্কোয়ার -1। জাস্ট ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা বসাই দিবেন, বসাই দিলে আপনার অ্যান্সার চলে আসবে 1.983। এটাকে পার্সেন্টেজে করলে আসবে 1.198, 198.3%। এগুলো রিপেল ফ্যাক্টর। এখন চলে আসি কিভাবে আপনি টিইউএফ বের করবেন, বা আমরা বলে থাকি ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর। সো আমরা এখন ডি নাম্বারটা সলভ করব। ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর টিইউএফ, এটার সূত্র হচ্ছে পিডিসি ডিভাইডেড বাই ভিএসআইএস। ভিএসআইএস মানে হচ্ছে ওই ইনপুট সাইডে যে ভিএস, এবং এই যে ভিএসটা ছিল ভিএস, এবং আইএস মানে কি দেখেন তো, আইএসটা আই নোডেরই সমান না? জি স্যার।
সো আইএস মানে এখানে আমরা বুঝবো আই নট। আচ্ছা গেল। তো আমরা, এটা হলো সূত্র। কিভাবে বের করা যায়? পিডিসি হচ্ছে কত? ভিডিসি হোল স্কোয়ার বাই আর স্কোয়ার। আর ভিএস হচ্ছে কত? ওই আরএমএস ভ্যালু নিয়ে কাজ করতে হবে, ভিএস। সেটা আসবে, সাপোজ ধরুন বিআরএমএস এর ভ্যালু কত আসবে, এখানে দেওয়া আছে তো, আছে না? সো আলটিমেটলি যেটা আসবে হচ্ছে কি, আমি আপনাকে দেখাই। উপরে অ্যাভারেজের ভ্যালুর হোল স্কোয়ার আসবে ভোল্টেজের। এটা যদি আপনি নিজে ইয়ে করেন, এখানে আসবে ভিডিসি হোল স্কোয়ার। তাহলে ভিডিসি যদি হোল স্কোয়ার আসে, তো ভিডিসির মানটা আপনি বের করবে, এখানে বসান। ভিডিসির ভ্যালু কত? বসাই দেন। আলটিমেটলি আবার ভিএস কত? আরএমএস এর ভ্যালু। আর আইএস এর ভ্যালুটা আপনি কিভাবে বের করবেন বলেন তো? আইএস এর ভ্যালুটা, আইএস এরটা কিভাবে বের করা যাবে? আইএস এরটা কিভাবে বললাম বলেন? আইএসটা হচ্ছে কত? আইএসটা হচ্ছে ভি আরএমএস ডিভাইডেড বাই আর। আর ভিআরএমএসটা হচ্ছে কত? 0.3536 ভিএম। এই যে, ডিভাইডেড বাই আর। কথা বুঝতে পারছেন কি? জি স্যার। তখন এই আর কিন্তু যে উপরে যেটা ছিল ওটার সাথে কাটাকাটি চলে গেছে, ভ্যালুগুলো আপনি নিজে বসাই কইরেন, সবকিছু দেখাবো না। সো আলটিমেটলি এখন কত আসবে সেটা আপনি হচ্ছে বের করবেন। এখন দেখেন কোন জায়গায় আমার মনে হয় একটা ভুল হয়েছে একটা জায়গাতে। ভুলটা কোন জায়গায় একটু বের করেন তো। ভুলটা হচ্ছে, আমি যখন এখানে ভিএস এর ভ্যালু 0.3536 ধরছি, সেটা ভুল। কেন আমি বলতেছি। আইএস এর ভ্যালু আমরা কত বের করলাম? এই যে, এটা কিন্তু আর আর উপরে আর এর সাথে কাটাকাটি চলে যায়, এটা ইয়া করে দেখবেন। 0.3536 ভিএম। আর এই ভিএস টা আমি যেটা বসে, সেটাও কেন ভুল, কারণ হচ্ছে কি, আমি যখন এই আরএমএস টা বের করছি আউটপুটে, সেটা কি এরকম ছিল না? হুম। জি এইটার আরএমএস ভ্যালু আমি বের করছিলাম, কিন্তু আমার এখানে বের করতে হবে কোনটার আরএমএস ভ্যালু, এটা না? ভিএস এর না? জি স্যার। হ্যাঁ। তো ভিএস এর, সো এইটার ভ্যালু বের করতে হবে। এইটার যে কোনো সাইনোসয়েডাল ওয়েভের এরকম যদি হয়, সেটার আরএমএস ভ্যালু দাঁড়ায় হচ্ছে, এটা আপনারা নিজেরাও জানেন, 0.707 ভিএম। সো এই ভিএম এই ভিএম করলে স্কোয়ার, এই স্কোয়ারে এটা কাটাকাটি চলে যায়, সো এটা বাদ দিয়ে দিলাম। আলটিমেটলি এখানে পড়ে আসে 0.1592 হোল স্কোয়ার, চলো 0.707 ইন্টু হচ্ছে 0.353। আলটিমেটলি হিসাব করেন, হিসাব করলে আপনার, হিসাব করলে আপনার চলে আসবে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে চলে আসবে হলো 9, না সরি, এটা আসবে 0.1014। এটা চলে আসবে। তো আমরা ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টরও বের করলাম। এখন চলে আসবো পিক ইনভার্স ভোল্টেজ থাইরিস্টর। কি পিক, যখন রিভার্স বায়াস থাকা অবস্থায় থাইরিস্টর অ্যাক্রসে সর্বোচ্চ যে ভোল্টেজটা, সেটাকে আমরা বলতেছি পিক ইনভার্স ভোল্টেজ, বা সেটাকে আমরা বলতেছি পিআইভি। তো রিভার্স বায়াস অবস্থায় আমি দেখতে পাচ্ছি যে থাইরিস্টরের যে ভোল্টেজটা, সেটা কিন্তু ভিএস কে ফলো করে। সো ভিএস এর পিক যদি আমার ভিএম হয়, তাহলে থাইরিস্টরেরও পিক কত হবে? ভিএমই হবে। সো ভিএম।
এখানে মাইনাস কেন দিলাম না? মাইনাসটা এই কারণে দেই নাই, কারণ আমার নামের সাথে ইনভার্স কথাটা যুক্ত ছিল, এই জন্য এখানে মাইনাস আলাদা করে ইউজ করা হয় নাই। কথা বোঝা গেছে? জি স্যার। সো এইটা ছিল আমাদের পুরোটা পড়া। সিঙ্গেল ফেজ থাইরিস্টর কনভার্টার, হচ্ছে রেজিস্টিভ কন্ট্রোলড কনভার্টার। কন্ট্রোল বললেই আপনাকে বুঝে নিতে হবে সেই সকল ক্ষেত্রে ডায়োডের বদলে আপনাকে থাইরিস্টর ইউজ করতে হবে। ক্লিয়ার? এখন জি স্যার। এখন আমি আপনাদেরকে লাস্ট একটা এই কন্ট্রোল রেকটিফায়ারেরই একটা লাস্ট টপিক পড়াবো। সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার। কি বললাম? সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার, এটা দেখবো। এটা হচ্ছে আপনার 10.3 আর্টিকেল। তো সার্কিটটা দেখতে কিরকম? ওই আগের মতোই, যেখানে আপনার ডায়োড ছিল সেখানে আপনি থাইরিস্টর বসাই দিবেন। ব্রিজ রেকটিফায়ার যেরকম ছিল সেটাই আঁকাচ্ছি। এটার সাথে ধরেন লোড কানেক্ট আছে কিরকম, আর এল ই লোড। আমরা ধরলাম লোডটা হচ্ছে আর এল ই টাইপের। আমাকে বলতে পারবেন আর এল ই টাইপ লোড কোন ধরনের লোডের ক্ষেত্রে দেখা যায়, বা আপনি আমাকে কোনো এক্সাম্পল দিতে পারবেন? ধরেন এখানে যেটা আই নোট লিখতেছি সেটার এভারেজ, যে আউটপুটের এভারেজের কারেক্ট ভ্যালু হচ্ছে আই এ ধরলাম। আর এল ই লোড দেখা যায় আপনার হচ্ছে মোটরে। এইটা হচ্ছে যে ব্যাক ইএমএফ তৈরি হয়, আর ওই ওই আপনার যে ইয়া থাকে, উইন্ডিংটা থাকে, সেই উইন্ডিং এর কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে আর। আর কয়েল যেটা থাকে সে কয়েলের জন্য আপনার ইন্ডাকটেন্স এল ক্রিয়েট হয়। কথা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এইটার যদি আমি একটা ওয়েব শেপটা দেখি তাহলে কিরকম হয়। হুম, ফার্স্টে আমরা ওয়েব শেপ দেখবো ভিএস এর। তো ভিএস টা হচ্ছে আগের মতোই একটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম। সো আঁকি এরকম। আমি জাস্ট আরেকটু দেখানোর জন্য এখানে আরেকটু অংশ আঁকতেছি, এটা জাস্ট আরেকটু দেখানোর জন্য, এছাড়া আর কিছু না। ওকে, এখন ধরেন এটা ভিএস, তো আমরা যে অ্যাঙ্গেলটা দিচ্ছি সেটা হচ্ছে আলফা ফেজ পড়ে,
আমরা হচ্ছে থাইরিস্টরে আলফা ফেজ পরে আমরা থাইরিস্টরে একটা গেটে একটা পালস অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইট গুলা ধরেন এখন আমি ভি আউটপুট আঁকবো। তো ভি আউটপুটটা দেখতে কিরকম হয় এখন আপনি আমাকে বলেন তো। ধরেন এইখানে এক মিনিট আমি দেখাচ্ছি, ওয়েট। সো ধরেন আচ্ছা, এইখান থেকে এতটুকু সময়ের মধ্যে আমি ধরলাম আমার এখানে হচ্ছে থাইরিস্টর আছে তো। সো এটাকে ধরেন T1, এটাকে ধরেন T4, এটাকে ধরেন T3, এইটাকে ধরেন হচ্ছে T2। ধরেন আমি এতটুকু সময়ের মধ্যে আমি T1 এবং T2 থাইরিস্টরটাকে পাস দিলাম আলফা অ্যাঙ্গেল আলফা ফেজ শিফট পরে। সো তখন কি হয়ে যাবে, এই T1 এবং T2টা আপনার শর্ট হয়ে যাবে এবং আলটিমেটলি দেখেন এটা যদি শর্ট হয়ে যায় এবং এটা যদি শর্ট হয়ে যায় তাহলে দেখেন এইটা চলে আসবে এইখানে, এটা চলে আসবে এখানে। সো আমার আউটপুট ভোল্টেজটা হবে ভিএস এর সমান। ঠিক আছে, সো এখান থেকে এতটুকু সময় আমার আউটপুট ভোল্টেজটা আসবে ভিএস এর সমান। এখন আপনি দেখেন যখন আমার আগে যখন আমি আপনাদেরকে ওই যে আরএলই লোড পড়াইছিলাম ডায়োডের, ওই যে ডায়োড কন্ট্রোল রেক্টিফাইতে, তখন দেখবেন যখন আরএলই লোড আসে তখন কি ছিল, ধরেন ভোল্টেজটা ছিল এরকম, এখানে গিয়ে এরকম ছিল। সো কারেন্টটা কি হইতো, কারেন্টটা ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট, যেটা ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট সে কি করতো, যে একটু ল্যাগ করতো, ল্যাগ করার ফলে যেটা হইতো যে সে নেগেটিভের কিছু অংশ জুড়েও সেটা কারেন্ট ফ্লো করতো, তাই না? জি স্যার। এই নেগেটিভের কিছু অংশ জুড়ে ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টটা ফ্লো করার কারণে যেটা হয়, আমার কি হইতো, এই নেগেটিভের একটা পোর্শনও আমরা আউটপুটে পাইতাম, তাই না? কারেন্ট ফ্লো হওয়ার কারণে। ঠিক আছে, তো এইখানেও সেম। জি ধরেন এটা আলফা ছিল, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে আমার পাই প্লাস আলফা, এটা হচ্ছে 2 পাই, আর এটা হচ্ছে 2 পাই প্লাস আলফা। সো যেটা হবে যে ধরেন পাই প্লাস আলফা সময় পরে আমি আবার জাস্ট একটা কথা যেহেতু দেখাচ্ছি সো এটা বলতেছি। সো পাই প্লাস আলফা সময় পরে আমি আবার যে ধরনের থাইরিস্টরটা কম্বিনেশনে অন অবস্থা আছে সেটা হচ্ছে T3 এবং T4। আচ্ছা যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি যে আমার এইখান থেকে এতটুকু সময়ের মধ্যে আমার T1 এবং T2 থাইরিস্টরটা অন অবস্থায় আছে। এবং এর কারণে কিন্তু এবং আমরা এটাও বলতে পারি যে এই তার মানে এতটুকু সময় জুড়ে একটা কারেন্ট ফ্লো করবে, যেহেতু আরএলই লোড একটা ল্যাগ করবে, সো এতটুকু সময় জুড়ে আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ফ্লো করছে। সো কারেন্ট ফ্লো করার কারণে আমি একটা আউটপুট ভোল্টেজ পাবো এবং সেই আউটপুট ভোল্টেজটা কত, যেখানে একটু আগে দেখালাম সেটা হচ্ছে ভিএস এর সমান। সো হুবহু সে ভিএস কে ফলো করবে। এই যে ক্লিয়ার? জি আচ্ছা, এরপরে যখন আমি T3 এবং T4 পাস অন করছি তখন যেটা হবে এইটা অফ হয়ে যাবে এবং শর্ট সার্কিট হিসেবে কাজ করবে এই দুইটা, এবং তখন এটার পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে হবে এটা পজিটিভ এটা নেগেটিভ। সো আপনি যদি দেখেন এইটা এখানে এবং এইটা হয়ে যাবে এইখানে, সো পজিটিভটা আউটপুটের পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড আছে এবং এই যে নেগেটিভ যেটা সেটা যেখানে এখানে গিয়ে নেগেটিভটা আউটপুটের নেগেটিভ সাথে কানেক্টেড আছে, তাই না? সো কারেন্টটা একই দিকে, আউটপুট যে কারেন্টটা সেটা একই দিকে ফ্লো করবে এবং ভোল্টেজটা হবে আপনার ভিএস এর সমান, পজিটিভ দিকেই হবে যেহেতু একই দিকে কারেন্ট ফ্লো করছে। সো এটা হবে এরকমই, এটা উল্টার মতো, এটা পাই প্লাস আলফা পর্যন্ত চলতে থাকবে আর কি। কথা বুঝতে পারছেন? সো জি এইটার আগেরটা যদি আমি ফিল আপ করি তাহলে যেরকম আসবে।
এই যে শেষ। সরি, এটা একটু ভুল হয়েছে, এরকম না, এটা সোজা আসবে এখানে, এই যে এরকম। এরকম আসবে, তাই না? হুম। ভি আউটপুট। এরপর যদি আমি আউটপুট কারেন্টটা বের করতে চাই, তাহলে কি বললাম, এখন যে আউটপুট কারেন্ট আমি বের করে দেখাবো সেটা হচ্ছে এভারেজের আউটপুট কারেন্ট বের করে দেখাবো। আপনি দেখেন তো ওইখানের ক্ষেত্রে যখন ছিল আপনার, একটা সময় আপনার ইন্ডাক্টর চার্জ হয়, আবার একটা সময় ইন্ডাক্টর ডিসচার্জ হয়, আবার চার্জ হয় আবার ডিসচার্জ হয়, এরকমই ছিল আপনার কারেন্টের ওয়েভশেপটা, স্মল আই নোট যেটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তো এটার যখন আমার এটা মিনিমাম ভ্যালু এবং এটা ম্যাক্সিমাম ভ্যালু, তো এটা মাঝামাঝিতে একটা অ্যাভারেজ ভ্যালু থাকে, যে অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা বলে থাকি আই এ। তো এইটা ধরেন একটা অ্যাভারেজ ভ্যালু, তো আই অ্যাভারেজ ভ্যালু কত হবে, ধরেন ওইরকম আমি আঁকতেছি, একটা স্ট্রেট লাইন হবে, সেটাকে আমি বলতেছি আই এ। কথা বোঝা গেছে? হুম। এখন আইএস যদি বের করি, আইএসটা কিভাবে বের করব, ধরেন প্রথম দিকে কিন্তু, বা এই যে এতটুকু সময়ের মধ্যে আপনার আইএস এ কিন্তু পোলারিটিটা কিন্তু এরকম থাকে, সো কারেন্টটা যায় এইদিকে এরভাবে। আর যখন এখান থেকে T3 এবং T4টা অন থাকে তখন কিন্তু পোলারিটিটা ঘুরে যায়, তখন এইদিকে, তখন এইদিকে। দ্যাট মিনস একটা আরেকটা রিভার্স পোলারিটি। সো পজিটিভ ক্ষেত্রে কখন হয়, যখন T1 এবং T2 অন থাকে, সো আইএসটা কিন্তু তখন পজিটিভ থাকে, সো এরকমই হবে, এবং সেটা হবে আই এর সমানই আর কি। আবার যখন এই T3 এবং T4টা অন হয় তখন কিন্তু কারেন্টটা নেগেটিভ দিকে চলে যায়, সো এখানে এরকম। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এইটা ছিল আমাদের ওয়েভ শেপ দেখানো। সো এখান থেকে আমরা যেটা করব, যে আউটপুটের অ্যাভারেজ ভোল্টেজ বের করব, অ্যাভারেজ ভ্যালু এবং আরএমএস ভ্যালু বের করার চেষ্টা করবো। এখানে আমরা কোনো ম্যাথ দেখবো না, বাট এই দুইটা জিনিস আমরা বের করার চেষ্টা করবো আর কি। সো যদি আমি আপনাদেরকে আউটপুট ভোল্টেজ বের করতে চাই বলি, যেটাকে আমরা বলে থাকি ভিডিসি, অ্যাভারেজ আউটপুট ভোল্টেজ, সেটা সূত্রটা কি, ভিডিসি ওয়ান বাই ইনপুটের, আপনি যদি আহ, একটা সাইকেল দেখেন এখান থেকে এতটুকু পর্যন্ত সাইকেল বা টি, সেটা হচ্ছে কত, 2 পাই। সো আপনি এখানে 2 পাই লিখবেন। সো আপনি এখানে কি লিখবেন, 2 পাই। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন, এখন ওই যখন আমরা ভিডিসি বের করতেছি আর কি, এখন দেখেন ইন্টিগ্রেশন করব এইখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে এখান থেকে যদি আপনি এতটুকু পর্যন্ত চিন্তা করেন আউটপুটের ক্ষেত্রে, আউটপুটটা হচ্ছে কত, আউটপুটটা হচ্ছে আপনার ওই যে ভিএম সাইন ওমেগা টি, ডি ওমেগা টি, এইটা। এখন আমি একটা জিনিস চিন্তা করেন তো, এখানে এই ওয়েভ শেপটা যেটা বলতেছি, ধরেন এখান থেকে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কি আবার পাই প্লাস আলফা। এই একটা ফুল সাইকেলে দেখেন তো এই ওয়েভ শেপটা কয়বার আছে একই রকমের, 2বার দুইটা না? স্যার। 2বার না? জি। এই জন্য এখানে আমি 2 দিয়ে গুণ করবো আর কি, এই দুইটা বাইরে নিয়ে আসবো, এই জন্য এখানে চলে আসবে হচ্ছে, এখানে চলে আসবে 2। এই জন্য বই দেখবেন সংক্ষেপে লেখা আছে, ওই কারণে এইভাবেই আসছে 2টা। সো এটা হচ্ছে 2, 2/2 পাই। এখন কতটুকুতে চিন্তা করছি, আলফা থেকে পাই প্লাস আলফা। এখন আপনি হিসাব করে বের করেন, ভিএমটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসেন, সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হয়,
এরকম। সো আলটিমেটলি আপনি হিসাব করে বের করে নিয়ে আসেন কত আসবে। এরপরে যদি এটাকে ভাঙ্গায় লিখতে পারেন লিখবেন, না পারলে এতটুকু রেখে দিলেও আমি মার্কস দিব, ঠিক আছে। তাহলে এটা ছিল আপনি কিভাবে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজটা বের করতে পারেন। যদি আরএমএস ভ্যালু বের করতে বলি, এখন যদি আপনাকে আরএমএস ভ্যালু বের করতে পারি, ঠিক সেম নিয়ম, সূত্রটা একটু ডিফারেন্ট, সেটা হয় পুরাটা আপনার হাফের মধ্যে চলে আসে, পুরাটা আপনার কি হাফের মধ্যে চলে আসে, আর এই জায়গাগুলোতে কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়, তাই না? একটু আগে যে জি দেখালাম, স্যার। এইটাকে তখন আপনি ইন্টিগ্রেশন করবেন। তো স্কোয়ার, এটা তো আমি আপনাকে দেখাইছি যে ইন্টিগ্রেশন করার নিয়মটা কিরকম। তো কিরকম, ধরেন আপনি যেহেতু স্কোয়ার, তো স্কোয়ারের ক্ষেত্রে আপনার 2 নিয়ে আসতে হয়, এই 2 এখানে নিয়ে আসবেন, এখানে 2 দিয়ে গুণতে হয়, বি স্কোয়ার এমটাকে এখানে নিয়ে আসেন। সো ওই জায়গায় আপনার বি স্কোয়ার এমটা বাদ চলে যাবে, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা আসলো। এখন আপনি কি করবেন, এই টু কাটা দেন, তাহলে চলে আসতেছে বি স্কোয়ার এম ডিভাইডেড বাই কত, 2 পাই। ওই ইন্টিগ্রেশন হচ্ছে আলফা পাই প্লাস আলফা 2 সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কজ 2 কস থিটা মানে কস 2 থিটা, তাহলে কস 2 থিটা হচ্ছে কস 2 ওমেগা টি ডি ওমেগা টি টু দি পাওয়ার হাফ। এটাকে আপনি ইন্টিগ্রেশন করেন নিয়ম অনুযায়ী, আপনার চলে আসবে Vm/√2। Vm/√2 এটা পিক ভোল্টেজ ডিভাইড বাই, আর এটা হচ্ছে √2, পিকে যদি আমি √2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সেটা আরএমএস ভোল্টেজ চলে আসে, তাই না? এমন সেটা হচ্ছে কার সমান, ভিএস এর সমান। আলটিমেটলি আপনি এতটুকু লিখলে আমি মার্কস দিব, এটা যদি না বুঝেন দরকার নাই। কথা বোঝা গেছে? জি স্যার। তাইলে আমরা হচ্ছে কন্ট্রোলড রেকটিফায়ারের জন্য এতটুকু অংশ পড়বো। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের 2 সেটের পড়া হয়ে গেছে। একটা হচ্ছে কন্ট্রোল রেকটিফায়ার, যদি আপনি এতটুকু পড়েন আপনি 1 সেট পাবেন। আর হচ্ছে আগের সেটে পড়ছিলাম বাক কনভার্টার পড়ছিলাম এবং বুস্ট কনভার্টার পড়ছিলাম। যদি সময় থাকে তাহলে আরেকটা কনভার্টার আছে যেখানে একই সাথে বাক বুস্টের মতো কাজ করে একই সাথে, সো ওইটা পড়াবো যদি সময় থাকে। তাহলে ওইখান থেকে আপনি 1 সেট পাবেন। সো আলটিমেটলি কিন্তু আমাদের 2 সেটের পড়া হয়ে গেছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে? এক্সাম রিলেটেডটা পরে বলতেছি, বাট পড়াশোনা রিলেটেড বলেন। আশা করছি নাই। আচ্ছা, সো এখন আপনাদেরকে সিটি রিলেটেড বলি। এখন সিটি যদি আপনি 8টা থেকে শুরু করতে চান তাও হবে, আবার যদি 9টার দিকে শুরু করতে চান তাও হবে। কয়টা থেকে শুরু করতে চাচ্ছেন, 9টা? স্যার 8টায় স্যার। না স্যার, 8টায় স্যার, 8টায় দিন স্যার। 8টায় দেন স্যার, 8টায়। আচ্ছা, তাহলে আমি গুগল ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে দিচ্ছি যে সিটি উইল বি টেক প্লেস ফ্রম 8 PM, ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনারা আপনাদের যে আহ, মানে যেখানে একটা কমন প্ল্যাটফর্ম আছে সেখানে লিখে দিন। ঠিক আছে স্যার। সময় কতক্ষণ লাগবে স্যার? বলতেছি, শেষ করি। ওকে, সো এটা আমি লিখে দিলাম। এখন যেটা হচ্ছে, সময় কতক্ষণ থাকবে, 1 মিনিট আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, সো আপনাদের আমি শেয়ার দিই। আপনাদের গুগল ক্লাসরুমে আমি অলরেডি এটা ক্রিয়েট করে রাখছি। সো গুগল যে টাইমটা আছে সেই গুগল টাইম অনুযায়ী কাজ, সিটি 1 দেখতে পাচ্ছেন?
এটা আমি দেখতে পারবো, বাট আপনারা এখনো দেখতে পারবেন না। স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। এটা একদম ঠিক গুগল টাইম যে 8টায় আছে, সে 8টায় সময় এই জিনিসটা আপনাকে দেখাবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সো এইখানে দেখবেন একটা লিংক থাকবে গুগল ফর্মেট। ওইখানে আপনার কিছু কোশ্চেন থাকবে, ওইটা আপনি 8টা থেকে শুরু করে ওটার জন্য 20 মিনিট, ওটার জন্য আমি আপনাকে 20 মিনিট টাইম দিচ্ছি। সো ওটা ওটা যদি আপনার গুগল ফর্মেটে টাইম থাকবে, সো ওইখানে আপনি 8টা থেকে 8টা 20-এ আপনি হচ্ছে আহ, ওই গুগল ফর্মটা অ্যাক্সেস করতে পারবেন। কথা ক্লিয়ার? গুগল ফর্মে খুব বেশি কোশ্চেন থাকবে না, 7টা থেকে 8টা কোশ্চেন থাকবে। স্যার ওইটাতে কি লেখা দিব নাকি না না, গুগল জাস্ট ফর্মে শুধু স্টিকের এমসিকিউ মতো? আছে, গুগল ফর্মে শুধু এমসিকিউ আছে। ও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আমি আপনাদেরকে আরেকটু বলি, ওটা গেলো এমসিকিউ। যখন 8টা থেকে, তাহলে 8টা 20-এ আপনি এমসিকিউ দিবেন। এরপরে দেখবেন ওই যে যে এই যে এখানে ডেসক্রিপশনে, আমি একটু দেখাই, এখানে ক্লিক করলে আপনার ডেসক্রিপশন চলে আসে। ওটা গুগল ফর্ম একটা আসবে লিঙ্ক, ওই লিঙ্কে আপনি পরীক্ষা শেষ করলেন। তাহলে 8টা থেকে 8টা 20-এ আপনি এমসিকিউ দিলেন। এরপরে 8টা 20-এর পরে দেখবেন এখানে ক্লিক করলে দেখবেন একটা কোশ্চেন দেওয়া থাকবে। কথা বুঝছেন? ওটা রিটেন। জি ওইটা আপনি জাস্ট একটা কোশ্চেন আছে, ওই একটা কোশ্চেন আপনি হাতে লিখে পিডিএফ করে জমা দিবেন। ওটার জন্য আপনি সময় পাবেন ওই 8টা 20 থেকে আরো 15 মিনিট, দ্যাট মিনস হচ্ছে আপনি 8টা 35 পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। 8টা 20 থেকে 8টা 35 পর্যন্ত। আর এরপরে কিছুক্ষণ সময় খোলা থাকবে, বাট লেট হবে। লেট লেট তখন কিন্তু লেট হ্যাঁ স্যার। কাউন্ট কাউন্ট স্যার হবে। এটা পিডিএফ এর জন্য টাইম দিবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ধরেন আমি যে কোশ্চেনটা দিব, বুঝছেন, ওটা আপনার 10 মিনিটে লেখা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি আর 5 মিনিট হচ্ছে আপনার ধরেন পিডিএফ এর টাইম। ধরেন 8টা 35-এর মধ্যে আপনি শেষ করেন, তারপরেও যদি 2-1 মিনিট কম বেশি হয়, ওটা আমি দেখতে পারবো। বাট যদি বেশি লেট হয়, সেক্ষেত্রে ধরেন আমি 8টা 35 বললাম, কারো 8টা 40 লাগলো, ঠিক আছে, 5 মিনিটের জি ডিফারেন্স, তখন কিন্তু লেট মার্কিং কাউন্ট হবে। কথা বুঝতে পারছেন? বুঝছি স্যার। তো একটা যে আমি কোশ্চেনটা ওইভাবেই দিছি যে আপনাদের আসলে অত সময় লাগবে না। সো টাইমটা মেনটেন করে দিবেন। আর যদি আপনি আগে আগে গুগল ফর্মে কোশ্চেন দিয়ে দিতে পারেন, তাহলে গুগল ফর্মে যে কোশ্চেন আমি দিছি, ওইটা আপনার 20 মিনিট সময় লাগবে না, ওইখানে আপনার অনেক টাইম বেঁচে যাবে। কথা বুঝছেন? জি স্যার। সো আলটিমেটলি এইভাবে করে আপনার টোটাল পরীক্ষাটা হচ্ছে আপনি 8টা 35-এর মধ্যে আর কি শেষ করবেন আর কি। ঠিক আছে। তাহলে 8টা থেকে এক্সাম শুরু হবে। যদি 2-1 মিনিট লেট হয়, তাহলে আপনারা বিচলিত হবেন না, কারণ ওইটা গুগল যে টাইমটা আছে ওই অনুযায়ী কাজ করবে অটো। কথা বুঝতে পারছেন? ওই যখন অফ হবে ওই গুগল টাইম অনুযায়ী হবে, যখন অন হবে ওই গুগল টাইম অনুযায়ী হবে। ক্লিয়ার? জি স্যার।